বিএনপি। সামনের ইলেকশনে তারা যেরকম আশা করছে বা বলছে যে এত আসন আমরা পাবো, তার চাইতে তারা কম আসন পাবে এবং তারা সারপ্রাইজড হবে। জামাত, যত ভালো তারা বলছে বা দেখাচ্ছে তত ভালো তারা করবে। এনসিপি, সমমনা দলগুলির সাথে যদি একটা ইফেক্টিভ জোট করতে পারে এনসিপি, তাহলে তারা মানে নতুন দল হিসেবে ভালো করবে আমাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশ, এইবার যদি তারা একটা আসনও পায় সেটা তাদের জন্য বড় জয়। গণ অধিকার পরিষদ। তারা যদি একটা ইফেক্টিভ জোট গড়ে তুলতে পারে তাহলে তাদের দুই চারটা আসন পাওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি কবি ও রাজনৈতিক বিশ্লেষক তুহিন খান। তুহিন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের আলাপে। তুহিন খান, দেশের রাজনীতির কি অবস্থা? রাজনীতির অবস্থা তো আসলে দেখতেছেন, রাজনীতির এখন আমরা যেদিকে যাচ্ছি আর কি, সামনে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা হচ্ছে, ইলেকশন হবে কি হবে না সেটা নিয়ে এখনও অনেক শঙ্কা আছে। জুলাই সনদ এটা কিভাবে বাস্তবায়িত হবে এটা এখনও ঐকমত্য কমিশন ঠিক করতে পারে নাই। তার মধ্যে রাজনৈতিক দলগুলি, কিছু কিছু রাজনৈতিক দল তাদের নিবন্ধন নিয়ে কথা হচ্ছে। এখনও বিএনপির প্রধান তারেক রহমান তিনি এখনও দেশে আসেন নাই। ফলে এই যে একটা সার্বিক অবস্থা, এর মধ্যে আপনি দেখলেন যে আমাদের বইমেলা ডিসেম্বর জানুয়ারিতে করার কথা ছিল, সেটাও আবার পরে স্থগিত হয়েছে। তো বইমেলা এখন কবে হবে, আবার সেটা ফেব্রুয়ারিতেই হবে কিনা সেটা নিয়েও অনেক ধরনের আলাপ আলোচনা চলছে। তো এই সব মিলে তো আসলে রাজনীতির কিন্তু রাজনীতি যেটাই চলুক, যে দলগুলো এখনো বিভিন্ন দাবিতে তারা মাঠে আছে, বিশেষ করে জামাত সহ তাদের সঙ্গে আরো 7টি দল পিআর ইস্যু থেকে শুরু করে আরো কয়েকটি দাবিতে তারা মাঠে আছে। এর প্রেক্ষাপটে অনেকেই বলছেন যে নির্বাচন নিয়ে এখনো কিন্তু শঙ্কা কাটেনি। আপনার কাছে কি মনে হয় যে শঙ্কাটা কেটেছে? না, একদমই আমার মনে হয় না সংখ্যাটা কেটেছে। তার কারণ দেখেন, অনেকগুলি অমীমাংসিত বিষয় এখনো রাজনীতির মাঠে আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। যেমন ধরেন ঐকমত্য কমিশনে আমি যেটা একটু আগে বললাম যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, এটা এখনো কিন্তু আলাপ হয় না। একটা গণভোটের কথা হচ্ছে যে এখানে গণভোটের মাধ্যমে যেদিন ইলেকশন হবে, সংসদ ইলেকশন, সেদিনই গণভোটের মাধ্যমে জুলাই সনদ পাস হবে। কিন্তু এটা খুবই উইয়ার্ড একটা, আমার কাছে মনে হয় যে এটা খুবই উইয়ার্ড একটা সলিউশন। কারণ এখনও আপনি কি বলে এটাকে, অনেকগুলো ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে, অনেকগুলি ইস্যুতে ঐকমত্যের এখনও ঘাটতি আছে। সুতরাং এইরকম অবস্থায় আপনি এটার উপরে গণভোট করবেন আসলে কিভাবে? ফলে এই যে জুলাই সনদ, এইটা কীভাবে বাস্তবায়িত হবে এটা এখনও অমীমাংসিত। পিআর ইস্যুটা এখনও অমীমাংসিত। এই যে অমীমাংসিত বিভিন্ন ইস্যু আমরা দেখতে পাচ্ছি, এইটার কারণে আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না, ফেব্রুয়ারিতে আসলেই আদৌ ইলেকশনের দিকে আমরা যাচ্ছি কিনা, এগুচ্ছি কিনা, এটা নিয়ে আসলে যথেষ্ট শঙ্কার কারণ আছে। পিআরের যে দাবি, নিম্নকক্ষে পিআরের, বিশেষ করে নিম্নকক্ষে পিআরের দাবি তো আসলে ঐকমত্য কমিশনের বিষয়গুলো তো ছিল না। তা সেই দাবি নিয়ে হঠাৎ করে মাঠ গরম কেন করা হচ্ছে? এটা আসলে যারা করছেন তারাই ভালো বলতে পারবেন। আমার মনে হয় যে উচ্চকক্ষের যে পিআরের দাবিটা উঠেছে, এই দাবিটাকে কি বলা যায়, অ্যাচিভ করার জন্যই হয়তো বা নিম্নকক্ষের পিআরের দাবিটা তোলা হয়েছে। অনেকে বলছেন নিম্নকক্ষের পিআরের এই দাবিটা, এমনিতে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখেন, নিম্নকক্ষের পিআরের দাবিটা খুবই কি বলা যায় এটাকে, খুবই বাস্তবসম্মত কোনো দাবি না, অযৌক্তিক দাবি। ফলে এরকম একটা দাবি হঠাৎ করে মাঠে নিয়ে আসা, এটা আমার কাছে মনে হয় যে একদিকে উচ্চকক্ষের যে পিআর সেটাকে অ্যাচিভ করার একটা বার্গেইন চিপ হিসেবে এটাকে ইউজ করা হচ্ছে। আর আরেকটা হলো যে ভোটের মাঠে যে শক্তি প্রদর্শন এবং প্রতিপক্ষকে অন্য কাজে ব্যস্ত রাখা, সেটাও এই নিম্নকক্ষের পিআরের দাবির মাধ্যমে আসলে সেটাও একটা, যারা এটা করছেন মাঠে আছেন এই দাবিতে, তারা সেই দিকেও খেয়াল রাখছেন আমার ধারণা এই দাবিটা সামনে আনার মাধ্যমে। আবার যেটা পিআরের পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি আসছে, যে বিএনপি বলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে, বিশেষ করে নিম্নকক্ষে, তাহলে দেশে ফ্যাসিবাদের আবার পুনরুত্থান ঘটবে। ওইদিকে যারা পিআরের পক্ষে আন্দোলন করছেন তারা বলছেন যে পিআর পদ্ধতি হলে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ বন্ধ হবে। আসলে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ, দরজা একেবারে বন্ধ করা যায় কেমনে? দেখেন, আমরা ফ্যাসিবাদ শব্দটা ব্যবহার করতে করতে এখন এটা হয়ে গেছে অনেকটা ওই রকম, ওই যে আমরা এক সময় বলতাম যে কোনো কিছুতেই আমরা স্বাধীনতা বিরোধী দেখতাম। তো এইরকম যে কোনো কিছুতেই আমরা ফ্যাসিবাদ বিরোধিতা বা ফ্যাসিবাদী আচরণ এগুলো দেখি আর কি। মানে এখন ফ্যাসিবাদটা একটা রেটরিক হয়ে গেছে। আপনি কিছু একটা অ্যাচিভ করতে চান, আপনি বলবেন যে আমাকে এটা দিলে ফ্যাসিবাদ আসবে না। আরেকজন আরেকটা করতে চায়, সে বলবে যে আমাকে এটা দিলে ফ্যাসিবাদ আসবে না। দেখেন, পিআর সিস্টেম, ফ্যাসিবাদ বাংলাদেশে যেই কারণে হয়েছে এটা তো অনেক লং রুটেড ব্যাপার। সংবিধানের অনেকগুলি ব্যাপার ছিল,
সেকেন্ডলি আপনার নির্বাচন, আমাদের যে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলি, সেই ইনস্টিটিউশনগুলি ধ্বংস হয়ে গিয়েছিল, সেটা একটা কারণ ছিল। আপনি যখন প্রশাসন এবং পার্টিকে একীভূত করে একাকার করে ফেলবেন, সেইটা একটা ঘটনা ঘটছিল যেটা আওয়ামী লীগ করছিল। সে প্রশাসন দিয়ে বেসিক্যালি পার্টির কাজ চালাইছে। ফলে এরকম অনেকগুলো বিষয়, এবং এটা এমন না যে আপনি এক রাতে কিছু সংশোধনীর মাধ্যমে, একটা ঐকমত্য কমিশনের মাধ্যমে আপনি কেটে শেষ করবেন। এটা লং লাস্টিং কালচার, এবং আওয়ামী লীগ যেই কালচার, এই কালচারের ছাপ এখন আমাদের মধ্যে রয়ে গেছে। এখন দেখেন পিআর সিস্টেম দিলে ফ্যাসিবাদ আসবে না, বা পিআর সিস্টেম না দিলে ফ্যাসিবাদ আসবে না, এইটা আসলে কোনো কথা না। পিআর সিস্টেমের মাধ্যমেও ফ্যাসিবাদ আসতে পারে, পিআর সিস্টেম না হইলে সেক্ষেত্রেও ফ্যাসিবাদ আসতে পারে। মানে যুক্তি তো উভয়েরই আছে। ধরেন যারা পিআর চাচ্ছে তারা বলতেছে যে পিআর হইলে সবাই সংসদে যাবে, ছোট ছোট স্টেক যাদের আছে দলগুলি, তারাও সংসদে একটা আসন পাবে, একটা রিপ্রেজেন্টেশন থাকবে তাদের। ফলে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে সংসদে যে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান পাল্টে ফেলা, সব কিছু করা, এটা করা যাবে না। সেদিক থেকে যুক্তি সঠিক। আবার এইটাও ঠিক, আপনি যখন পিআর সিস্টেমে ইলেকশন করছেন, তখন যে আসলে পার্টির ক্ষমতা যে আপনার প্রধানের হাতে একীভূত হয়ে থাকবে, এটাও সত্য। এবং আমি যে আমার এলাকায় ভোট দিচ্ছি, মানুষ এলাকায় কিভাবে ভোট দেয়, তার প্রার্থী দেখে ভোট দেয়। সে কিন্তু মার্কাও দেখে, কিন্তু প্রার্থীটা দেখে বেশি। কিন্তু এই প্রার্থী দেখার তো আর সুযোগ থাকছে না। আমি যে কোনো কাউকে যে কোনো জায়গায় তো আমি পার্টির প্রধান হিসাবে দিয়ে দিতে পারছি। ফলে এই যে ব্যাপারটা, এটার মতো ফ্যাসিবাদী চর্চা, আমরা যেটাকে বলি যে ওই দলীয় প্রধানের হাতে সমস্ত ক্ষমতার একীভূতকরণ, এটাও তো এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। ফলে এই পিআর সিস্টেম দিলে ফ্যাসিবাদ থাকবে না, পিআর সিস্টেম না দিলে ফ্যাসিবাদ থাকবে না, এগুলি আসলে কোনো আলাপ না। আলাপটা হচ্ছে এখানে রাজনৈতিক, সবাই প্রত্যেকের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে, এবং এইটাকে করার জন্য তারা এই রেটরিক আকারে ফ্যাসিবাদ বিরোধিতাটাকে বারবার নিয়ে আসছে। এটাই হচ্ছে আসলে। কিন্তু আমাদের 5 আগস্টের পরবর্তী রাজনীতি এবং রাজনীতিবিদদের চরিত্র, মানে 5 আগস্ট পরের রাজনীতির যে চরিত্র এবং রাজনীতিবিদদের যে আচরণ, সেক্ষেত্রে তো কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। না, সেক্ষেত্রে তো কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতেছি যে ইভেন কালচারের কথাও যদি আপনি বলেন, মানে সরকারি গভর্নমেন্ট কালচারেও আপনি দেখেন যে সেরকম কোনো পরিবর্তন তো আমরা দেখছি না। আমি আপনাকে খুবই সিলি একটা উদাহরণ দিই। ধরেন যে আমাদের যেই সরকারি ওয়েবসাইটগুলি, এই সরকারি ওয়েবসাইটগুলি কী লেভেলের স্লো এবং কীরকম, এগুলিতে আসলে যে ঢুকে কোনো সেবা আমরা পাই না। এটা তো আওয়ামী লীগের আমলে আমাদের এক ধরনের অভিযোগ ছিল যে গভর্নমেন্ট সার্ভিসগুলি আসলে আমরা সেভাবে পাচ্ছি না। এটা আজীবনই আমাদের অভিযোগ। এখন দেখেন এই গভর্নমেন্টের আমলে কি হচ্ছে, গভর্নমেন্ট হলো 1.5 বছর হয়ে গেছে প্রায়, এখনও ওয়েবসাইটগুলিতে আপডেটই হয় নাই। মানে ওই যে আগের মন্ত্রী, বিভিন্ন ওয়েবসাইটে আগের যারা মন্ত্রী ছিলেন ওই মন্ত্রণালয়ে, যারা দায়িত্বে ছিলেন, সচিব, মন্ত্রী, তাদেরই ছবি, তাদেরই এখনো আছে। মানে এটা আমি খুবই ছোট একটা উদাহরণ দিলাম। তো আমাদের রাজনীতিবিদদের মধ্যেও যদি আপনি দেখেন, আগে ব্যাপারটা কি ছিল, ওই যে আপনি যদি 111-এর দিকে তাকান, বা আপনি যদি 90-এর দশকের দিকে তাকান, দেখবেন যে রাজনৈতিক স্বার্থে, মানে নিজের রাজনৈতিক দাবির স্বার্থে, আপনি 111টা দেখেন, 111টা আসলো কিভাবে, এই যে রাজনৈতিক দাবির স্বার্থে দেশকে একটা ডেডলকের দিকে নিয়ে যাওয়া, যে আমি আমার দাবি ছাড়ছি না, আরেকজন যে আমার প্রতিপক্ষ সেও তার দাবিটা ছাড়ছে না, এবং আমরা জনগণের কথা কিন্তু কেউ ভাবতেছে না। এখানে প্রত্যেকে পলিটিক্যাল পার্টি পাওয়ার শেয়ারিং, তাদের পাওয়ার শেয়ারিংটা কীরকম হবে। ইভেন আমি এটা অনেক জায়গায় বলেছি এই কথা, যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনটা এখন হচ্ছে, আপনি দেখেন অনেকগুলো মানে রিফর্ম কমিশন হয়েছে, সেখানে সবগুলা রিফর্ম কমিশনের প্রস্তাব কিন্তু এখানে আসেনি। যেমন ধরুন শ্রম রিফর্ম কমিশন, সেটার একটা প্রস্তাবও তো এখানে নাই। তাহলে এইখানে যেই প্রস্তাবগুলি আছে, আপনি যদি খুব গভীরভাবে প্রস্তাবগুলি দেখেন, তাহলে দেখবেন যে এইখানে পাওয়ার শেয়ারিংয়ে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটুকু কীরকম কি পাওয়ার শেয়ারিংটা হবে, ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি কেন্দ্রিক সংস্কারগুলি আপনি দেখবেন যে এই ঐক্যমত্য কমিশনে আলোচিত হচ্ছে। অন্য যে জনকল্যাণমূলক সংস্কারের কথা যদি আপনি বলেন, সেগুলো কিন্তু এখানে নাই। মানে জনগণের কোনো স্টেক না, জনগণের কোনো স্টেক এখানে নাই। ফলে ওই যে ডেডলকটা তৈরি হয়েছিল, আমিও আমারটা ছাড়ছি না, আরেকজনের ছাড়ছে না, ফলে কি 111 চলে আসলো। এই ডেডলকের দিকে কিন্তু আমরা যাচ্ছি। আমি দেখতেছি যে আমরা আরেকটা 111 সিচুয়েশনের দিকে আমরা দ্রুত ধাবমান হচ্ছি। ফলে কালচার তো চেঞ্জ হয়নি, কালচার তো আছে। কালচারাল চেঞ্জ হয় নাই, বা কালচারাল যে চেঞ্জ করার যে মানসিকতা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আরেকটা বিষয়, যে 5 আগস্টের পরে আমরা দেখলাম যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো, তাদের অবস্থার বেশ উন্নতি হয়েছে। এটা আমরা দেখে পর্যালোচনা করছি। অনেকেই মনে করছেন যে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করছেন যে দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে, এবং বিএনপি বলছে যে ধর্মের মাধ্যম দিয়ে আবারও দেশকে বিভাজনের চেষ্টা করছে। এরকম কিছু মনে হচ্ছে যে আশঙ্কা করার মতো কিছু। এই যে আমরা বলতেছি ধর্মীয় পন্থার উত্থান বা দক্ষিণ পন্থার উত্থান, এটা ইনএভিটেবল ছিল। কেন ইনএভিটেবল ছিল আমি আপনাকে একটু বলি। ধরেন
সামাজিকভাবে একটা সমাজ, একটা জাতি বিভিন্ন ইডিওলজিক্যাল বিভিন্ন তাদের মতাদর্শ, বিভিন্ন মতাদর্শিক টুলস আঁকড়ে ধরে তারা ইন্টিগ্রেটেড থাকে। আপনি খেয়াল করলে দেখবেন যে এই যে আজকে আমরা সামাজিকভাবে, আমি এটাকে রাষ্ট্রীয় পরিসরে বলি না, রাজনৈতিক আমাদের সামাজিক পরিসরেই একটা ধর্মের প্রতি মানুষের আগ্রহটা বৃদ্ধি পেয়েছে, এটা আমার কাছে মনে হয় সামাজিক পরিসরেই। এখন দেখেন এইটা কিন্তু ধরেন আজকের ঘটনা না, মানে অনেকে যেভাবে পোট্রে করতে চায় আমি সেভাবে বলবো না যে 5 আগস্টে শেখ হাসিনার পতনের কারণেই এই ঘটনা ঘটছে, ব্যাপারটা আসলে এরকম না। বরং আপনি খেয়াল করলে দেখবেন যে শেখ হাসিনা থাকা অবস্থাতেই আজকে যা যা ঘটছে বাংলাদেশে, এগুলি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতেই প্রথম দেশে ঘটা শুরু করছিল। যেমন আপনি ধরেন যে এই যে বিভিন্ন রিসোর্টে গিয়ে আপনার এই যে মোরাল পুলিশিং, এই মোরাল পুলিশিংয়ের কালচার আপনি দেখবেন ছাত্রলীগের তৈরি করা। বিভিন্ন ক্যাম্পাসে এই যে কাপলদেরকে র্যাগ করা বা কাপলদেরকে হলো গিয়ে ডিস্টার্ব করা, এটা ছাত্রলীগের তৈরি করা কালচার। আচ্ছা, ছাত্রলীগের আমলে এই কালচারটা তৈরি হয়েছে। তারপরে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন এই যে আপনার কি বলা যায়, এই যে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে এই যে আমাদের যে এখানে সেকুলার প্রতিষ্ঠানগুলি ছিল, সেই সেকুলার প্রতিষ্ঠানগুলিকে কিন্তু ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। ফলে সমাজে তো আসলে ভ্যাকুয়াম থাকবে না। আপনি যখন প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছেন এবং আপনি যখন এই যে মুক্তিযুদ্ধের চেতনা বা এই যে বিভিন্ন কথা বলে বলে আপনি যখন অত্যাচার করেছেন, জুলুম করেছেন মানুষের উপরে, স্বাভাবিকভাবেই কিন্তু ওই ইডিওলজিগুলি মানুষের কাছে এখন খুব একটা প্রশংসনীয় না, খুব একটা গ্রহণযোগ্য না। হুম, ফলে কি হয়েছে, একটা তো হচ্ছে রাজনৈতিক ভ্যাকুয়াম, আপনি স্বাভাবিকভাবে আওয়ামী লীগ চলে যাওয়ার ফলে একটা রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়েছে এবং সেই রাজনৈতিক ভ্যাকুয়ামে খুবই ইনএভিটেবলি অন্যান্য দল, এখন বাংলাদেশের দল বলতে আমরা আসলে 3টা দল বুঝি সাধারণত, বিএনপি, জামাত আর আওয়ামী লীগ। আর বাকি যা বাদবাকি দল আছে এর মধ্যে বামদের অবস্থা খুব একটা ভালো না আমরা জানি, আর দক্ষিণপন্থী দল আরও অনেকগুলি আছে। ফলে খুবই স্বাভাবিক গতিতেই যখন আওয়ামী লীগ নাই তখন জামায়াতে ইসলামী এখানে প্রধান একটা রোল প্লে করতেছে, এটা খুব স্বাভাবিক। এটা হলো একটা ব্যাপার। কিন্তু আমি আসলে এই জিনিসটা নিয়ে খুব বেশি চিন্তিত না, কারণ রাজনৈতিকভাবে এটা আমরা বারবার দেখছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না তখন জামাত একটু ভালো অবস্থায় থাকে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইত্যাদি, এরকম আমরা দেখেছি। কিন্তু পয়েন্ট হলো যে আমাদের সমাজে একটা পরিবর্তন বোধহয় ঘটে গেছে বা ঘটছে, এটা আমার কাছে মনে হয়। এই পরিবর্তনটা আমি ট্রেস ব্যাক করি হলো 2013 সালের পর থেকে এই পরিবর্তনটা ঘটেছে। একদিকে আপনি রাষ্ট্র ক্ষমতা, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রীয়ভাবে নানান কিছু তার মতাদর্শ, তার ইডিওলজি, তার বিভিন্ন ধরনের টুলস, এগুলি সে চাপিয়ে দিয়েছে মানুষের উপরে, অত্যাচার করেছে। মানুষ কিন্তু ফাইট ব্যাক করে নাই বা করতে পারে নাই। আপনি এখন দেখেন এই যে শিবিরের বিভিন্ন নেতারা তারা যে ছাত্রলীগ করতো, ছাত্রলীগের মধ্যে মিশে ছিল, এই যে এই কাজগুলি কিন্তু তখন কেউ কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারে নাই বা বলেও নাই। কিন্তু সমাজের গভীর থেকে যে পরিবর্তনগুলি ঘটতেছিল তখন নতুন প্রজন্ম কিন্তু শেখ হাসিনার এই ব্যাপারগুলি দেখতেছিল এবং লিবারালিজমের যে লিবারালিজম ফেইল করতেছে আমাদের এইখানে, আমরা যেই বুলিগুলি দেই যে ধরেন সেকুলারিজম, মুক্তিযুদ্ধের চেতনা, এই যে কথাগুলি আমরা বলি, কথাগুলির অর্থ তো ভালো, কিন্তু এই যে জিনিসগুলি যে ফেইল করতেছে, একটা একটা সেকুলার সংবিধান থাকা সত্ত্বেও আমরা যে রাষ্ট্রীয় নাগরিক রাইটস রক্ষা করতে পারতেছি না, এই যে ফেইলিউরটা, এটা তো নতুন জেনারেশন ধরেন যে দেখছে এবং এই দেখার কারণে আমার কাছে মনে হচ্ছে সমাজের গভীর থেকে একটা পরিবর্তন, মানুষের মেন্টালিটির মধ্যে একটা পরিবর্তন ঘটেছে। এটা কি একেবারে নিয়ামক শক্তি হয়ে দাঁড়াবে কি? না, এটা নিয়ামক শক্তি হয়ে দাঁড়ানোটাও সম্ভব না। কারণ কি জানেন? কারণ হলো যে বাংলাদেশের মানুষ শেষ বিচারে আসলে প্রত্যেকটা ভূখণ্ডের তো আসলে ধর্ম পালন, ধর্মীয় কালচার, এগুলোর তো স্বাতন্ত্র্য আছে। আমরা তো ৭১ করেছি। বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত এখনো বাংলাদেশের মানুষ দিন শেষে ৭১কে ওন করে। সে তার রাষ্ট্রের জন্মলগ্নের যে স্মৃতি, জন্মলগ্নের যে চৈতন্য, এটাকে সে ওন করে। ফলে আপনি দেখবেন যে ৫ আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করার প্রবণতা কিন্তু বেড়েছে। আপনি একটা দিক দেখলে হবে না, আপনি মুদ্রার অপর পাশটাও দেখেন। যেই ছেলেরা কখনোই বিজয় দিবসে আসলে বিজয় দিবস পালন করতো না, আমি গত ১৬ই ডিসেম্বর দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে খুবই সোৎসাহে বিজয় দিবস পালন করেছে, খুব স্বতঃস্ফূর্তভাবে ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেরা বিজয় দিবস পালন করেছে। ফলে এই যে ধরেন একটা কি বলা যায় এটাকে, একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা সবসময় থাকবে। এখন পয়েন্ট হলো যে রাজনীতিবিদদের সদুদ্দেশ্য এখানে আমি জাস্ট সতর্ক করব রাজনীতিবিদদের, সেটা হলো যে আপনি ২০১৩ সালে যদি খেয়াল করেন, ২০১৩ সালে একদিকে যুদ্ধাপরাধের বিচার, আরেকদিকে ধর্ম, এই দুইটা জিনিসকে আমরা যার রাজনৈতিক ক্ষমতা হাসিলের স্বার্থে এই দুইটা জিনিসকে মুখোমুখি দাঁড় করিয়েছি এবং আপনি ফলে শাহবাগ এবং শাপলার কথা বলছেন। শাহবাগ এবং শাপলার কথা আমি বলছি। এখানে কিন্তু দেখেন শাহবাগ এবং শাপলা, একদিকে মুক্তিযুদ্ধের বিচার, এটাও একটা ন্যায্য দাবি, একদিকে ধর্ম অনুভূতি, এটাও সমাজের মধ্যে এক ধরনের এটা ন্যায্যতা আছে। কিন্তু
আসল ইস্যু তো এটা ছিল না। আসল ইস্যু ছিল ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতার ইস্যু ছিল। আমরা জাস্ট দুইটা ইডিওলজিকে, সমাজের দুইটা গভীর ক্ষতকে আমাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে খুঁচিয়ে খুঁচিয়ে উস্কে দিয়েছি এবং এই দুইটা জনগোষ্ঠীকে আমরা মুখোমুখি দাঁড় করিয়েছি এবং এইটার জের কিন্তু আমাদের টানতে হয়েছে দীর্ঘদিন। ফলে আমি রাজনীতিবিদদেরকে ওয়ার্ন করতে চাই যে আবার যদি এই নিজেদের রাজনৈতিক স্বার্থে আবারও এই যে ধর্ম কিংবা এখন ধরেন কেউ যদি ধর্মকে ব্যবহার করে তাহলে আরেকজন মুক্তিযুদ্ধকে ব্যবহার করবে। এটাই তো বাংলাদেশের রাজনীতি। কেউ যদি একটা কিছু টুল হিসেবে ইউজ করে, আরেকজন আরেকটা কিছুকে টুল হিসেবে ইউজ করবে, কিন্তু ক্ষতিটা হবে আমাদের সমাজের। আমাদের সমাজে যে ৫ আগস্টের পরে আমরা একটা বিভেদহীন, আবার যে একটা ন্যাশনাল ইন্টিগ্রিটির কথা বলছিলাম, একটা জাতীয় ঐক্যের কথা বলছিলাম, এইটা আবারও পিছিয়ে যাবে এবং আমরা আবারও দীর্ঘ কিন্তু এখন সময়ের জন্য দেখছি যে বিভাজিত হয়ে আমরা পড়ব। ধরেন আমার কথা পছন্দ না হলেও আপনি আমাকে একটা ট্যাগ দিয়ে দিচ্ছেন। আমাকে বলছেন যে আপনি ভারতের এজেন্ট বা আওয়ামী লীগের পক্ষে হয়ে কাজ করছি। এটা বন্ধ হবে কেমনে? দেখেন, এই যে ট্যাগিং কালচারটা, আমি এই কারণে বলি, ফ্যাসিবাদ আসলে কোনো ব্যক্তি বিশেষের বিষয় না, কোনো গভর্নমেন্ট বিশেষের বিষয়ও না। আমরা ১৭ বছর একটা ফ্যাসিবাদী শাসনে ছিলাম। ফলে আমরা নিজেরাও কিন্তু ফ্যাসিবাদের মধ্যে, মানে আমাদের নিজেদের চরিত্রের মধ্যেও কিন্তু এই ফ্যাসিবাদের আহ, আপনি আপনার একটা মুভি আছে, ইটালিয়ান মুভি, দ্য কনফর্মিস্ট মুভিটা বানানো হয়েছিল আপনার এই মুসোলিনির ফ্যাসিস্ট আমল নিয়ে। তো দ্য কনফর্মিস্টের মধ্যে যে নায়ক, সে আসলে মানে তার ক্যারেক্টারটা কীরকম, সে জাস্ট একটা ছাপোষা মানুষ। ফ্যাসিস্ট যেই শাসন, এটার সাথে সে জাস্ট কনফর্ম করে যায়, সে এইটাকে জাস্ট মেনে যায়, সে কিছু আগে পাচ্ছে সাথে পাচ্ছে নাই কারো, সে জাস্ট ওইটার মধ্যে নিজের লাইফটা লিড করে এবং লিড করে সে যখন ফ্যাসিবাদের পতন হয়, মুসলিনির পতন হয়, তখন সে খেয়াল করে যে তার মধ্যে এই ফ্যাসিস্ট আচরণ এটা এমবেডেড হয়ে গেছে তার নিজের চরিত্রের মধ্যে। সে কিন্তু কিছু করে নাই, কিন্তু তার নিজের চরিত্রের মধ্যে ওই ফ্যাসিস্ট শাসনে থাকার ফলে এটা এমবেডেড হয়ে গেছে। আমাদের মধ্যেও কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং ৫ আগস্টের পরে আপনি দেখেন আমরা যা যা কিছুর বিরুদ্ধে কথা বলছি, আমরা ট্যাগিং কালচারের বিরুদ্ধে কথা বলেছি আওয়ামী লীগের আমলে, সেই ট্যাগিং কালচার পুরো দমে চলছে। আমরা আওয়ামী লীগের আমলে মানুষের ব্যক্তিগত প্রাইভেসি ফাঁস, তারপরে কি বলে আপনার ৫৭ ধারা, নজরদারি, সার্ভেইলেন্স, এগুলি নিয়ে কথা বলেছি, ফুল ফোর্সে এগুলি চলছে। আমরা নারীদের হেনস্থা নিয়ে কথা বলেছি, ফুল ফোর্সে এটা চলছে। ফলে এই যে দেখেন, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। এখন এই যে বন্ধ হচ্ছে না, তার মানে কি? তার মানে হলো আমরা আসলে আমাদের ভেতর থেকে, এই অভ্যুত্থানের ভেতর থেকে যে একটা নতুন মানসিকতা, নতুন রাজনৈতিক সংস্কৃতি, নতুন সাংস্কৃতিক রাজনীতি, নতুন রাজনৈতিক পরিসর গঠনের কথা, যেটাকে আমরা এক শব্দে নয়া বন্দোবস্ত বলি আর কি, এটা যে আমরা চাচ্ছিলাম, এই নয়া বন্দোবস্ত আসলে হয় নাই। হবে আমরা না? সেই পুরাতন বন্দোবস্তের মধ্যেই আছি। নয়া বন্দোবস্তের মানে আর কি হওয়ার সুযোগ নাই? দেখেন, এখন আমরা যেই সময়ে আছি, মানে আপনি যদি আমাকে আশার কথা বলতে বলেন, তাহলে আমি হয়তো আশার কথা কিছু বলতে পারবো, কিন্তু আসলে আশার কথা বলে লাভ নাই। যেটা বাস্তবতার মুখোমুখি আমরা আছি, সেই বাস্তবতাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন এই মুহূর্তে দেশ কিন্তু গড়ার জায়গায় আর নাই, আমি বলবো। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল যার যার হিস্সা, ক্ষমতায় যার যার হিস্সা বুঝে নেওয়ার জন্য এখন উদ্গ্রীব হয়ে পড়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল পরবর্তী সংসদ ইলেকশনে তার পার্টির কি পজিশন হবে সেটা বুঝে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ছাত্র রাজনীতির দিকে আপনি যদি তাকান, সেখানে দেখবেন যে ২টা ইলেকশন হয়েছে, জাকসু এবং ডাকসু, কিন্তু সেই ইলেকশনের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, সামগ্রিক ক্যাম্পাসগুলির কালচারে বা সামগ্রিক সংস্কৃতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছাত্র রাজনীতিতেও আসলে ওই যে ঐক্যের জায়গা তৈরি হওয়া, সেই জায়গাটায় আসলে আর কেউ নাই। ঐক্যের কথা আর কেউ বলে না। আপনি খেয়াল করবেন, আগে এই যে ৫ আগস্টের পরে প্রায় কিছু সংকট দেখা দিলে জাতীয় ঐক্যের ডাক দিতেন আমাদের প্রধান উপদেষ্টা। ওই ৫টা দলের ৫ জনকে প্রধানকে ডাইকা নিয়ে মিটিং করে যমুনায় একটা জাতীয় ঐক্য দেখাইতেন। এখন কিন্তু আর জাতীয় ঐক্যটৈক্যও কেউ দেখতে অতটা আগ্রহী না। কারণ দেশের যা পরিস্থিতি, আপনি পাহাড়ের পরিস্থিতিটা দেখেন, আপনি পূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় অলরেডি আমি আজকে নিউজে দেখলাম ৪৯টা ইনসিডেন্ট সম্ভবত ঘটেছে, হুইচ ইজ ভেরি স্যাড। তো এই যে ঘটনাগুলি ঘটছে, তো এর মধ্যে প্রধান উপদেষ্টা তিনি ইলেকশন দিবেন নাকি তিনি নতুন বন্দোবস্ত করবেন, কালচার করবেন? রাজনৈতিক পার্টিগুলি তারা তো তাদের নিজেদের যার যার হিসাব বুঝে নিতে ব্যস্ত, তারা তো আর ওই জায়গাটা নাই। কিন্তু কিভাবে হবে? নয়া বন্দোবস্তের দাবিটা তো বিশেষ করে গণ অভ্যুত্থানের যে নায়করা তারাই তো সামনে এনেছিল। তাদের বা কি অবস্থা? তাদের তো কোনো ভূমিকাও তো আমরা লক্ষ্য করছি না। দেখেন, গণ অভ্যুত্থানের নায়ক যারা ছিলেন, গণ অভ্যুত্থানের নেতৃত্ব যারা ছিলেন, তারা স্বাভাবিকভাবেই তরুণ প্রজন্ম এবং স্বাভাবিকভাবেই তারা একটা পরিবর্তন মন থেকেই চেয়েছিলেন, আমি বিশ্বাস হ্যাঁ। করি। কিন্তু আমি বলবো যে তাদের নেতৃত্বের
দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা তাদের কিন্তু ছিল না, নাই। আরেকটা হলো যে এই অভ্যুত্থানের যে চরিত্র, সেন্ট্রাল চরিত্র, সেটা ছিল যে এখানে কোনো নেতা ছিল না, একক কোনো ফিগার ছিল না যেই ফিগারকে কেন্দ্র করে নতুন কোনো কিছু আবর্তিত হবে। এবং রাজনৈতিক দলগুলিরও প্রচণ্ড রকম অংশগ্রহণ ছিল এই অভ্যুত্থানের মধ্যে। ফলে অভ্যুত্থানের পরে আমি যেটা দেখেছি, আমি একদম প্রত্যক্ষ করেছি, সেটা হলো যে অভ্যুত্থানের লিডাররা যা যা চেয়েছিলেন তারা করতে পারেননি এই কারণগুলির ফলে। প্রথমত রাজনৈতিক দলগুলি অভ্যুত্থানের বড় স্টেকটা নিয়ে নিয়েছে। অভ্যুত্থানের পরে রাষ্ট্রের যে স্টেক, ক্ষমতার যে স্টেক, এটা রাজনৈতিক দলগুলির হাতেই চলে গেছে। এটা আসলে অভ্যুত্থানের লিডারদের শুরুর ধরেন যে 5-6 মাস দেখানো হয়েছে সামনে রেখে এই লিডারদেরকে যে হ্যাঁ এরাই চালাচ্ছে দেশ। ডক্টর ইউনূস সাহেবও আমেরিকা যায় বলে আসছে যে ছাত্রই তাকে বসিয়েছে, কিন্তু আদতে আমরা তো বাস্তবতাটা জানতাম, ভেতর থেকে বাস্তবতাটা দেখতে পাচ্ছিলাম। হয়তো স্টুডেন্ট লিডাররাও কেউ ওই সময় মানে কি বলা যায় এটাকে, ঝোঁকের বসে কিংবা অতি উৎসাহে তারাও মনে করেছিল যে হ্যাঁ আমরাই তো দেশ চালাচ্ছি। কিন্তু আসলে পাওয়ার প্রোগ্রামিংটা কোথায় হচ্ছে এবং পাওয়ার ডিস্ট্রিবিউশনগুলি কোথায় হচ্ছে, কারা আসলে এই নতুন বাংলাদেশ গড়ার পেছনে যেই খুঁটিগুলি সেগুলো নাড়াচাড়া করছে কারা, এই ব্যাপারে তাদের কোনো আসলে আইডিয়া ছিল কিনা বা আছে কিনা আমি জানি না। ফলে মোটা দাগে যেটা ঘটেছে সেটা হলো যে জেনুইন একটা ইচ্ছা ছিল মানুষের মধ্যে পরিবর্তনের, কিন্তু যখনই এই স্টুডেন্ট লিডাররা রাষ্ট্রকে মেরামতের জায়গায় আসলেন, রাষ্ট্র গড়ার কাজে যখন আসলেন, তখন আসলে তাদের হাতে আর রাষ্ট্রের কোনো কিছুই আমি বলবো যে ছিল না, যেটা তারাও বুঝতে পারে। কিন্তু ধরেন যে ছাত্রদের একটা অংশ তো সরকারে গিয়েছে এবং তাদের 2 জন প্রতিনিধি এখনো আছে। বিএনপি নেতারা বা অনেক রাজনীতিবিদ মনে করেন বা সাধারণ মানুষও যেটা মনে করে যে তারা যদি সরকারে না যেত এবং তারা একটা বাইরে থেকেই একটা প্রভাবক ভূমিকা রাখতে পারতো, তাহলে হয়তো পরিস্থিতিটা ভিন্ন হতে পারতো। আপনার কাছে কি মনে হয়? দেখেন, একটা ব্যাপার হলো যে কি হলে কি হতো এইটা আলোচনা করাটা দুষ্কর। কারণ কি হলে কি হতো এটা কিন্তু আমরা আসলে কেউ বলতে পারি না। যদি তারা গভর্নমেন্টে না যেত তাহলে আরও খারাপ কিছুও ঘটতে পারত। এটা আমি নোক্তা আকারে বলে রাখলাম শুরুতে। দ্বিতীয়ত আমার যেটা, যদি আপনি আমার অপিনিয়ন বলেন, আমার অপিনিয়ন কাছাকাছি। আমি বলবো যে দেখেন, অভ্যুত্থানের মূল 2 জন ফেস ছিল, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাহফুজ আলম তিনি শেষের দিকে অ্যাপিয়ার হয়েছেন, তিনি শুরুর দিকে তিনি গোপনে ছিলেন। আর এর বাইরে যারা আছেন এখন নেতা, ধরেন যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের বিতর্কিত ভূমিকা ছিল অভ্যুত্থান চলাকালে, ফলে তারা ওই অর্থে আসলে অভ্যুত্থানের ফেস ওই সময় ছিলেন না। এর বাইরে যারা এখন আছেন তারা ওই সময় কেউই আসলে সামনে এগিয়ে ফেস আকারে হাজির হন নাই। আমরা এখানে 2 জনকেই পাই, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমার কাছে মনে হয় যে অভ্যুত্থানের পরে এই যে দেশব্যাপী তখনও পর্যন্ত দেশ গড়ার কাজে উজ্জীবিত যেই ছাত্র জনতা, এটা কিন্তু ছিল প্রথমে 1-2 মাস আপনি দেখেছেন তারা ডাকাত পাহারা দিয়েছে, তারা ট্রাফিকের কাজ করেছে, অনেক কিছু। এই যে উজ্জীবিত জনতা, ছাত্র জনতা, এদেরকে আমি বলবো যে একটা সঠিক ডিরেকশনে গাইড করার মতো কোনো লিডার তখন মাঠে ছিল না এই 3 জন গভর্নমেন্টে চলে যাওয়ার ফলে। আচ্ছা, এই 3 জন গভর্নমেন্টে চলে যাওয়ার ফলে এমন কোনো লিডার মাঠে ছিলেন না যারা হলো এই অভ্যুত্থানের একেবারে সলিড লেজিটিমেসিটা তাদের আছে এবং তারা এই ছাত্র জনতাকে একটা গুড একটা লাইনে তারা গাইড করতে পারেন, এরকম কোনো লিডার কিন্তু আসলে মাঠে ছিল না। ছিল যারা সেকেন্ড লেয়ারের লিডারশিপ ছিল, যারা আসলে আমি বলবো ফেইল করেছে, তারা আসলে ওইভাবে কাজটা করতে পারেনি। আর এই লিডারশিপ যখন গভর্নমেন্টে চলে গেছেন তখন তারা আসলে গভর্নমেন্টের কাজ আরও নানান কাজে এমন ব্যস্ত হয়ে পড়েছেন যে তারা আসলে এই মাঠের দিকে খেয়াল রাখতে পারেন নাই। নয়তুবা আপনি দেখেন যে অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া একটা দল, যেই দলটা যদি গত বছর সেপ্টেম্বর অক্টোবরে যদি ডাকসু ইলেকশন হতো তাহলে বিনা বাক্যে তারা প্রত্যেকটা ছাত্র সংসদে জয়লাভ করতো, সেই দলটার এখন কি দুরবস্থা এই ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখেন। এটা কিভাবে ঘটলো? এটা ঘটেছে এই যে ধীরে ধীরে মাঠ হাতছাড়া হয়ে যাওয়া, এবং এই ধীরে ধীরে মাঠটা হাতছাড়া হয়ে গেছে বেসিক্যালি এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই যে 3 জন চলে গেছেন গভর্নমেন্টে, এই 3 জনের মধ্যে অন্তত একজন মাঠে থাকা দরকার ছিল। যদি থাকতো তাহলে আমার মনে হয় যে এই যে মাঠটা ধীরে ধীরে হাতছাড়া হয়ে গেল, ধীরে ধীরে এই যে বিপ্লবী ছাত্র জনতা কিংবা পরিবর্তনে উজ্জীবিত ছাত্র জনতা, তারা যে ধীরে ধীরে মাঠ থেকে ঘরে ঢুকে গেল, এইটা হইতো না। এই যে মাঠ ছাড়া হয়ে গেছে ধীরে ধীরে, এটার প্রভাব তো আগামী নির্বাচনেও পড়বে তাদের ক্ষেত্রে।
হ্যাঁ, ডেফিনেটলি। কারণ দেখেন প্রত্যেকটা দলের এক একটা লেজিটিমেসি জায়গা আছে। প্রত্যেকটা দলের এক একটা মূল আ ইয়ে থাকে, মূল চেতনার জায়গা থাকে, চৈতন্যের জায়গা থাকে। আপনি আওয়ামী লীগ সে মুক্তিযুদ্ধ নিয়ে সবসময় রাজনীতি করে। বিএনপি সে সবসময় একটা মধ্যপন্থা নিয়ে সে রাজনীতি করে। এনসিপির যে যাই বলুক, কেউ যে জুলাই ব্যবসায়ী বলে অনেকে। এখন জুলাই ব্যবসা কে না করে? সবাই করে। পয়েন্ট হলো যে এনসিপির আসলে সে জুলাই থেকে জন্ম নেওয়া একটা দল। ফলে জুলাই তার লেজিটিমেসি আল্টিমেটলি, এবং জুলাইকে কেন্দ্র করেই তার রাজনীতিটা আবর্তিত হয় এবং হবে। এটাই স্বাভাবিক। অন্যান্য বিষয়ও থাকবে, কিন্তু জুলাই হলো তার স্পেশাল, কারণ সে মানে এই পার্টিটা বর্ন আউট অফ জুলাই, ফলে জুলাই তার ইয়েতে থাকবে। এখন আমরা ৫ আগস্টের পরে এই যে ডাকসু এবং জাকসু ইলেকশন যেটা হলো, তাতে যদি আমরা দেখি যে জুলাইয়ের আসলে এখানে কোনো প্রতিফলন আদৌ ঘটল কিনা। জুলাইয়ের যেই নেতৃত্ব, আপনি ৯ দফার ঘোষক আব্দুল কাদের, আপনি আবু বাকের মজুমদার, যিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ৬ সমন্বয়ক যারা ডিবিতে আটক ছিলেন তাদের একজন। ফলে আমরা দেখছি যে জুলাইয়ের প্রতিফলন তো ঘটল না এই ছাত্র সংসদ নির্বাচন দুইটিতে, যেই দুইটি হলো, ঘটল না তো। তাহলে স্বাভাবিকভাবে ডেফিনেটলি সামনের যে ন্যাশনাল ইলেকশন, সেখানেও এই পরিস্থিতি হওয়ার আশঙ্কাটা আছে। সেখানেও আসলে এই জুলাইকে মাথায় রেখে মানুষ ভোটের মাঠে আসবে না স্বাভাবিকভাবে, এই আশঙ্কাটা আছে। এখন এটাকে কিভাবে, এই জায়গাটা কিভাবে গেইন করা যায়? জুলাই, এখন এটা এনসিপির ভাবতে হবে যে তারা জুলাই নিয়ে যেই রাজনীতিটা করতে চেয়েছিল বা চাচ্ছে এখন, কিন্তু নাসিরউদ্দিন সেখানে কোনো পাটোয়ার ভুল আছে কি? কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারের কথায় কিন্তু এগুলো তো মনে হয় না কিছুই। না দেখেন, রাজনৈতিক নেতারা তো অনেক কিছু অনেক সময় বলেন। আমরাও ধরেন এটা বলতে হয়, মানে এটা বলেন রাজনৈতিক নেতারা তাদের কৌশলগত কারণে কিংবা আরো নানান কারণে, এটা অনেক গোপন কারণও থাকতে পারে, আমরা জানি না হয়তো, তারা বলেন। কিন্তু আমরা তো জনগণ, বা আমরা তো জনগণের জায়গা থেকে আমরা মানুষের সাথে মিশি, আমরা চায়ের দোকানে চা খাই, মানুষের কথাবার্তা শুনি। ফলে মানুষের পালসটা, মানুষ কি ভাবছে, এবং শেষ পর্যন্ত আপনি যদি ভোটের কথা বলেন, তাহলে তো আসলে আমরা জনগণের কথাই বলি যখন আমরা ডেমোক্রেসির কথা বলি। ফলে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছেন, কি ভাবছেন, সেটা ইম্পর্টেন্ট না আসলে শেষ পর্যন্ত। ইভেন বিএনপির নেতারা এই যে এখন কথা বলছেন, সালাউদ্দিন আহমেদ বলছেন, আমি একটা টক শোতে গিয়েছিলাম, বিএনপির এক নেতা আমাকে বলেছেন যে বিএনপি আসলে লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাবছে না, যখন তফসিল ঘোষণা করবে তখন মানুষ, হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমে আসবে, তখন ওই চেঙ্গিস খানের কবরের উপর দিয়ে যেরকম ঘোড়া দাবড়ায় কবর সমান করে ফেলানো হয়েছিল, ওইরকম লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাবে। তো বিএনপির নেতারা হয়তো ভাবতেছেন যে তফসিল ঘোষণা করলে লোকজন দিয়ে পিটায়া পাটায়া তারা সবকিছু দখল করে, এখন তাদের আর কোনো ন্যারেটিভের দরকার নাই, তাদের কোনো মানুষের মন জয় করার দরকার নাই, অটো এটা হয়ে যাবে, এটা হয়তো তারা ভাবছেন। ফলে নেতারা অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু পয়েন্ট হলো যে যখন আপনি ডেমোক্রেসির কথা বলতেছেন, তখন জনগণ ম্যাটার্স। আমরাও জাকসু ইলেকশনের আগে অনেক কিছু বলেছি, কিন্তু ভোটের সময় ভোট হয়েছে এবং সেটার ফলাফল হয়েছে। কিন্তু ফলে ডাকসু জাকসুর যে ভোট, এর প্রভাব কি নির্বাচনে পড়বে, জাতীয় নির্বাচনে? আমার কাছে মনে হয় না। কেন মনে হয় না, আমি একটু ব্যাখ্যা করি। আমি এটা আগেও বলেছি, ডাকসুর আগেও আমি একটা আলোচনায় এই কথা বলেছি। আমার মনে হয় না এই কারণে যে দেখেন, ডাকসু এবং এই যে ছাত্র সংসদ, এগুলির আগে যেই, মানে আপনি ব্যাক টু 90s, ব্যাক টু 80s, 70s, এই প্রতিষ্ঠানগুলির যেই সিগনিফিকেন্স ছিল, এই প্রতিষ্ঠানগুলির যেই পলিটিক্যাল সিগনিফিকেন্স ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে ডিমিনিশ হয়ে 19-এর ডাকসুতে এসে কিন্তু আমরা দেখেছি এটা পুরোপুরি ডিমিনিশ হয়ে গেছে। কারণ আপনি দেখেন, এটা হওয়ার কারণও আছে। 90-এ যখন ডাকসু হলো লাস্ট, এরপরে 28 বছর ডাকসু নাই। এই যে 28 বছর ডাকসু নাই, এই 28 বছরের অনুপস্থিতিতে কিন্তু ডাকসুর একটা পলিটিক্যাল ডিগ্রেডেশন, আমি বলবো অবনমন কিন্তু ঘটে গেছে। রাজনীতিতে, রাজনৈতিক ফিল্ডে ডাকসু জিনিসটা আর অত ইম্পর্ট্যান্ট থাকে নাই। এরপরে 19-এ যখন একটা ফানি ডাকসু হলো, এবং এই ফানি ডাকসুর পরে একটা ডামি ডাকসু, এবং এই ডাকসু নিয়ে কিন্তু আপনি দেখেন এই ডাকসুতে যারা নির্বাচিত, তারা কি পরবর্তীতে দেশের পলিটিক্যাল ইসে কোনো অবদান রাখতে পারে নাই। এবং প্রথমবারের মতো 19-এর ডাকসুতে সরকার দলীয় প্যানেল, ফুল প্যানেল প্রায় বিজয়ী হয়েছে। এটা ডাকসুর ইতিহাসে প্রথম, এর আগে কখনোই এই ঘটনা ঘটেনি, সবসময় বিরোধী দলীয় ছাত্র সংগঠনই জিতত। তো তার মানে ডাকসুর যে ডিগ্রেডেশন, এটা 19-এর ডাকসুতে ঘটে গেছে, এটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট। ফলে এবার যে জাকসুটা হলো ডেফিনেটলি এটা সিগনিফিকেন্ট, মানে অভ্যুত্থানের পরে প্রথম জাকসু এটা অনেক মেসেজ দেয়, অনেক মেসেজ ক্যারি করে ফলাফল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ন্যাশনাল ইলেকশনে এটার খুব বেশি প্রভাব পড়বে বলে আমার কাছে আসলে মনে হয় না, বরঞ্চ আমি বলবো যে উল্টো প্রভাব পড়তে পারে। উল্টো প্রভাব পড়তে পারে এই কারণে যে আপনি দেখেন, আমরা যখন ওই যে যারা পিআর চাচ্ছেন, তারা বলতেছেন না যে
পিআর হলে অনেকগুলি দল আসলে সংসদে যাবে, ফলে ফ্যাসিবাদী কারো হয়ে ওঠার সম্ভাবনা থাকবে না, একক সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবে না। এটা তো পিআরের যুক্তি। এখন আপনি ডাকসুর দিকে তাকান, একটা প্যানেল একক সংখ্যাগরিষ্ঠতায় জিতে আছে সেখানে। আপনি জাকসুর দিকে তাকান, একটা প্যানেল একক সংখ্যাগরিষ্ঠতায় সেখানে জিতে আছে। তো মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা, এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে উঠবে যে এইভাবে একক সংখ্যাগরিষ্ঠতা যে পেয়ে আছে একটা দল, তাকে আমি আবার সংসদ নির্বাচনে এইরকমভাবে ভোট দিব কিনা, এই একক সংখ্যাগরিষ্ঠতা তাকে আমি দিব কিনা। মানুষ কিন্তু ইরেশনাল প্রাণী। ধরেন ওই ওই যে 3 ইডিয়টস মুভির একটা ডায়লগ আছে না, যে বন্ধু যখন লাস্ট হয় তখন দুঃখ লাগে, কিন্তু যখন ফার্স্ট হয় তখন আরো দুঃখ লাগে। ফলে এতদিন জামায়াতে ইসলামী শিবির তারা মাজলুম ছিল, ফলে মানুষের একটা সিম্প্যাথি তাদের প্রতি কিন্তু আছে। কিন্তু এখন কিন্তু তারা আর ওই জায়গাটা নাই। তারা দুইটা ছাত্র সংসদ পুরোপুরি লিড দিচ্ছে, একদম ফুল প্যানেল। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা কার্যক্রম চালাচ্ছে। তারা এক ধরনের পাওয়ারে আছে বলতে গেলে। প্রশাসনের কথা বলেন, বিভিন্ন জায়গায় তাদের লোকজন আছে। ফলে মানুষের কিন্তু এখন ওই যে আগের যেই সেন্সিটিভিটিটা তাদের প্রতি, যে তারা মজলুম, তারা নির্যাতিত, সেটা কিন্তু এখন থাকবে না, সেটা পরিবর্তিত হবে স্বাভাবিকভাবে। ফলে এই যে তারা ফুল প্যানেলে জিতলো, তারাও ডেফিনেটলি এই, কারণ পাওয়ারে যখন মানুষ যায় তখন তো মানুষকে পাওয়ারে ডিল করতে হয়। পাওয়ার ডিল করতে গেলে মানুষ ভুল করে, ঠিক করে, অনেক কিছু করে। তারাও ডেফিনেটলি সেই ভুলগুলো করবে, কিছু ঠিক করবে, কিছু ভুল করবে। মানুষের সামনে তারা আসলে কি চায় সেটা আসবে। এই যে একজন জামাতের নেতা ওই দিন বললেন যে মেয়েরা মেয়েদের সামনে নাচবে, তো এই ধরনের কথাবার্তা তো তারা বলবেন, তাদের ইডিওলজিগুলি তারা প্রকাশ্যে আনবেন আরও। এর আগে তো মানুষ আসলে দেখার সুযোগ পায় নাই যে জামায়াতে ইসলামী আসলে কীরকম শাসন করে দেশটা। মানুষ দেখার সুযোগ পাবে। ফলে মানুষ স্বাভাবিকভাবেই মানুষের রায়ে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে, এটা অসম্ভব কিছু। জাস্ট আমরা শেষের দিকে চলে আসছি, 1 থেকে 1.5 মিনিট সময় নেব। সেটা হচ্ছে যে আমি কয়েকটা দলের নাম বলবো, আগামী নির্বাচনে তাদের পজিশনটা কেমন হবে, জাস্ট খালি অ্যাজাম্পশন। সেটা হচ্ছে বিএনপি। আমার মনে হয় যে বিএনপি যদি আরও না গুছায় তাদের দলকে, তারা যদি জনগণের পালস না বোঝে, তাহলে সামনের ইলেকশনে তারা যেরকম আশা করছে বা বলছে যে এত আসন আমরা পাবো, তার চাইতে তারা কম আসন পাবে এবং তারা সারপ্রাইজড হবে। জামায়াত ভালো করবে আগের চেয়ে, কিন্তু যত ভালো তারা বলছে বা দেখাচ্ছে তত ভালো তারা করবে না। এনসিপির ব্যাপারটা এখনো একটু জটিল, কারণ এনসিপি এখনো জোটের প্রক্রিয়ায় আছে। ফলে জোটটা তারা কাদের সাথে কিভাবে করছে সেটার উপরে ভিত্তি করে আসলে বলা যাবে। তবে আমার মনে হয় যে যদি একটা ইফেক্টিভ সমমনা দলগুলির সাথে যদি একটা ইফেক্টিভ জোট করতে পারে এনসিপি, তাহলে তারা মানে নতুন দল হিসেবে ভালো করবে আমার কাছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আসলে দেখেন, বাংলাদেশের হিস্ট্রিতে তাদের কখনোই কোনো আসনে জেতার অভিজ্ঞতা নেই। ফলে এইবার যদি তারা একটা আসনও পায়, সেটা তাদের জন্য বড় জয়। তা আমি দোয়া করবো আর কি ইসলামী আন্দোলনের জন্য, যে তারা যাতে ভালো করে। গণ অধিকার পরিষদকে আমার সবসময় মনে হয় যে আসলে ধরেন একটা ভাসমান দল, বায়বীয় দল, আমার কাছে খুব একটা ইফেক্টিভ কখনোই তাদের অনেক লোকবল আছে, কিন্তু তাদের ইফেক্টিভ রাজনীতি নাই। সে কারণে তাদের ব্যাপারে আমি একই কথা বলবো, তারা যদি একটা ইফেক্টিভ জোট গড়ে তুলতে পারে, তাহলে তাদের 2-4টা আসন পাওয়ার সম্ভাবনা আছে। তুহিন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কষ্ট করে সময়ের আলাপে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সবাইকে আবারও শুভেচ্ছা।